সম্মানিত ভিউয়ার্স, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি ডে ঘোষণা করেছেন। ইকোনমিক ডি ডে অর্থাৎ ভিক্টরি ডে অফ ইকোনমি। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সব রাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ বজায় রাখার জন্যে, অর্থনৈতিক অবরোধ প্রয়োগ করার জন্যে এবং আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে সারা বিশ্বের আহ্বান জানিয়েছেন ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অংশগ্রহণের জন্য, সেটা প্রেক্ষিতেই ডি ডে ঘোষণা করেছেন। ইকোনমিক ডি ডে, এটা একটু বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নরম্যান্ডিতে ব্রিটিশরা সৈন্য নামায় এবং এই সৈন্য নামিয়ে ব্রিটিশরা কনফার্ম হয়ে গিয়েছিল যে হিটলার পরাজিত হবে। তবে হ্যাঁ, হিটলার পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু ওই থেকেই কনসেপ্টটা এসেছে ডি ডে অর্থাৎ যুদ্ধ জয়। এইখানে ইকোনমিক ডি ডে বলতেছে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এবং পৃথিবীর সকল রাষ্ট্রকে এই অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রশ্নটা হলো এই যে ওয়ার বা যুদ্ধের ডিডেতে ব্রিটিশরা জয়ী হয়েছিল ফ্রান্সের বিরুদ্ধে, জার্মানির বিরুদ্ধে, কিন্তু আমার প্রশ্ন হলো ইকোনমিক ডিডে যে ঘোষণা করলো ডোনাল্ড ট্রাম্প, এখন কতগুলো রাষ্ট্র এই অর্থনৈতিক যুদ্ধে ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষে অবস্থান নেবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ। কারণ এইখানে মহসিন রেজাই, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব, তিনি স্পষ্ট করে বলেছেন যে যেই সকল দেশ এই তথাকথিত ইকোনমিক ডিডেতে যোগদান করবে, অর্থাৎ আমেরিকার পক্ষে ইরানের বিরুদ্ধে এই অর্থনৈতিক অবরোধে অংশ নেবে, তাদেরকেও শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করা হবে এবং তাদেরকেও হরমুজ প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো ইরানের হাতে যে অস্ত্রটি আছে এটা হলো ভূখণ্ডগত অস্ত্র এবং এইটার নাম হলো হরমুজ প্রণালী, যা দিয়ে সারা পৃথিবীর 20 ভাগ তেল এখানে সরবরাহ করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তেল যায়, পৃথিবীর 20 ভাগ জ্বালানি এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তার সোল একচ্ছত্র মালিক হলো ইরান, বলা চলে অল্প একটুর মালিক হলো ওমান। এখন ওমান কখনোই ইরানের বিরুদ্ধে যাবে না। এখন প্রশ্নটা দাঁড়ালো আমি যেটা বলতে চাচ্ছি যে সকল রাষ্ট্র এই ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শরিক হয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়াবে, এই রাষ্ট্রগুলো কি তাদেরকে জ্বালানির দরকার নাই? তাদের কি তেলের দরকার নাই? তাদের কি এনার্জির দরকার নাই? তাদের এনার্জি কে সাপ্লাই করবে? সুতরাং আমি মনে করি যে এই অর্থনৈতিক ডি ডে আসলে সফল হবে না। যদি হরমুজ না থাকতো ইরানের হাতে, তাহলে একটি কথা ছিল, পৃথিবীর সকল রাষ্ট্রকেই এই হরমুজ প্রণালীর উপর নির্ভর করতে হয় তেল সম্পদের জন্য, অর্থাৎ জ্বালানি পাওয়ার জন্য। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এইটাও একটা ব্লান্ডার হবে ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে। এটাতেও ইরান আসলেই ইরানের বিরুদ্ধে আমেরিকা জয়ী হতে পারবে না। আব্বাস আরাকচি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে আহ্বান, সারা বিশ্বকে আহ্বান করা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে অংশ নেওয়ার জন্যে, এইটা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি হুমকি, স্বাধীনতার প্রতি হুমকি, ওই দেশের মানুষের প্রতি হুমকি। ডোনাল্ড ট্রাম্পের এই অধিকার নেই। এখন ট্রাম্প চায়নাকে অনুরোধ জানিয়েছে, শি জিনপিংকে, চায়নাও যেন এই আহ্বানে সাড়া দিয়ে আমেরিকার পাশে দাঁড়ায় ইরানের বিরুদ্ধে। সম্মানিত ভিউয়ার্স, চায়না এই ভেনিজুয়েলা যখন নিয়ে গেল, আমেরিকা দখল করে ভেনিজুয়েলার তেল সম্পদ যখন হাতিয়ে নিল, তখন চায়নাকে 80 ভাগ তেল ইরান থেকে সরবরাহ করতে হয়
অর্থাৎ ইরান থেকে আমদানি করতে হয়। চায়না একটা সম্পূর্ণ শিল্প নির্ভর দেশ। তো যেইখানে চায়নাকে মানে ভেনেজুয়েলাকে দখল করার আরেকটি কারণের মধ্যে আরেকটি কারণ ছিল আমেরিকার, যে ভেনেজুয়েলা কেন চীনকে তেল দেয়, অত বেশিও দিত না, সেটাও বন্ধ করে দিয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানে চীন কি সাড়া দিবে? চীন কি ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় অংশগ্রহণ করবে আমেরিকার বিরুদ্ধে? প্রশ্নই ওঠে না। 80% তেল আমদানি করছে একটি শিল্প নির্ভর দেশ, সেটার নাম চায়না। শিল্পে চায়না তো সারা পৃথিবীর সারা বলতে গেলে প্রায় 1 নম্বরে। তো চীন তো এই আহাম্মকি করবে না। চীনের যে পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই পরিষ্কারভাবে বলেছে, অত্যন্ত দক্ষ পলিট ব্যুরোর সদস্য, দীর্ঘদিন রাজনীতি একেবারে কাছ থেকে দেখেছেন, অনুশীলন করেছেন, বিশ্ব রাজনীতির ডিল করেন এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চীনের। তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়, কারণ এইটা অবরোধের মাধ্যমে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধানের একমাত্র পথ হলো কূটনীতি, কূটনৈতিক ব্যবস্থা, কূটনৈতিক আলাপ আলোচনা, ডিপ্লোম্যাটিক সিটিংয়ের মাধ্যমে এগুলোর সমাধান করতে হয়। সুতরাং চায়না আমেরিকার এই প্রস্তাবে কখনই রাজি হবে না, হওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন যে আসলে সংঘাত কিন্তু একদিকে নেই। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমি আর যুদ্ধ করব না। ডোনাল্ড ট্রাম্প বলছে আমি আর যুদ্ধ করব না, আমি এখন যেটা করব সেটা হলো আমার কৌশল ভিন্ন, অর্থনৈতিকভাবে ইরানকে পঙ্গু করে দেব। আমার প্রশ্ন হলো, একটি দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে হলে সময় লাগে। এটা তো বিমান হামলা নয়, এটা ড্রোন হামলা নয়, বা এটা পারমাণবিক শক্তি প্রয়োগও নয় যে যুদ্ধের অস্ত্র দিয়ে একটি দেশকে ক্ষণিকের অল্প সময়ের মধ্যে বসিয়ে দেবে, নিশ্চিহ্ন করে ফেলবে। অর্থনৈতিক ব্যবস্থায় যদি একটি দেশকে, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে যদি একটি দেশকে একেবারে পঙ্গু করতে হয়, এটা সময় লাগবে। আর এটা তো ইরান, এটা ইরাক না, এটা সিরিয়া না, এটা লিবিয়া না, এটা আফগানিস্তানও না। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের আমলে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে রাতারাতি অর্থনৈতিকভাবে একদম বসিয়ে দেবে, পঙ্গু করে দিবে, ডোনাল্ড ট্রাম্পের এই আশাটা বোধ সঠিক না। ট্রাম্পের আর আছে 2 বছর। এই 2 বছরের মধ্যে ট্রাম্প অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আসলে দমন করতে পারবে না, প্রশ্নই ওঠে না। ধন্যবাদ ভিউয়ার্স। দর্শক বন্ধুরা, আজ 25শে আগস্ট মঙ্গলবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 4টে বড় খবর। প্রথম, হরমুজ পেরোনোর ফি ইরানের সংসদে আইন হওয়ার পথে, আর সেই টাকা ইরান ডলারে নেবে না। দ্বিতীয় খবর, ইউরোপকে ইরান এবার নাম ধরে হুঁশিয়ারি দিয়েছে। তৃতীয়, বেসেন্টের তালিকা কাল রাতে এসেছে, আর তাতে চীনা কোম্পানির নাম আছে। আর চতুর্থ খবর, ট্রাম্পের অনুরোধে পাকিস্তানের সেনাপ্রধান কাল তেহরানে গিয়েছেন। এখন এই 4টে খবরের প্রশ্ন একটাই, এই যুদ্ধে সবচেয়ে বড় চাপটা এখন কার ঘাড়ে? উত্তরটা শেষে বলবো। তাহলে শুরু করি প্রথম খবর, হরমুজের ফি। দর্শক বন্ধুরা, গতকাল আমরা আপনাদের বলেছিলাম যে ইরানের সংসদ হরমুজে ফি বসানোর খসড়ায় সায় দিয়েছে। আজ চলুন কাগজটার ভিতরে ঢুকি, কারণ এই কাগজের একটা লাইন গোটা খবরটাকে বদলে দেয়। খবরটা দিয়েছেন হাসান ঘাসঘাবি। তিনি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র। রবিবারের বৈঠকে কমিশন খসড়া 3 নম্বর ধারা ধরে পাশ করেছে। আইনটার পুরো নাম হরমুজ প্রণালীর নিরাপত্তা আর উন্নয়নের কৌশলগত কর্মপরিকল্পনা। ফি নেওয়া হবে 5টা কাজের জন্য: জাহাজ চলাচলের ব্যবস্থা, পরিবেশ দেখভাল, বিশেষ অবস্থায় তেল ভরে দেওয়া, বিমা আর নিরাপত্তা। এতটা গতকালই বলা হয়েছিল। এবার নতুন লাইনটা শুনুন। ঘাসঘাবি বলেছেন, এই টাকা দিতে হবে ইরানি রিয়ালে, নয়তো এমন এক মুদ্রায় দিতে হবে যেটা ইরান নিজে ঠিক করে দেবে। মানে দাঁড়ালো, এই ফি ডলারে নেওয়া হবে না। আর ফি দেবে কারা? শুধু সেই দেশগুলোর জাহাজ যাদের পেরোনোর অনুমতি আছে। এখানে একটা কথা একটু পরিষ্কার করে বলা দরকার। দেখুন, এটা এখনো সম্পূর্ণ আইন হয়নি। কমিশনের রিপোর্ট এবার যাবে গোটা সংসদে, সেখানে ধারা ধরে ধরে ভোট হবে। তারপর কাগজ যাবে গার্ডিয়ান কাউন্সিলে, তারা সেখানে দেখবে সংবিধানের সঙ্গে এর মিলছে কিনা। আপত্তি উঠলে কাগজ আবার সংসদে ফিরে আসবে। ঘাসঘাবির নিজে কি যুক্তি দিয়েছেন সেটাও শুনুন।
তিনি বলেছেন, আন্তর্জাতিক সমুদ্র আইন ভাঙা হচ্ছে না, উপকূলের দেশ নিজের জলে নিরাপত্তার দাম নিতে পারে। আর নজির হিসাবে তিনি টেনেছেন ওমানের নাম। 1982 সালের সমুদ্র চুক্তির সময় ওমান এমনই একটা ঘোষণা দিয়েছিল। সবাই অবশ্য এটা মানছে না। ফ্রান্স আর সৌদি আরব এই ফির বিরোধিতা করেছে। আমেরিকা তো গোড়া থেকেই এই ফি মানতে রাজি নয়। দর্শক বন্ধুরা, তাই এখানে আমার বিশ্লেষণটা একটু বলি। দেখুন, সবাই নজর রাখছে টাকার অঙ্কের দিকে, কিন্তু আসল কথাটা অঙ্কে নেই, আসল কথাটা মুদ্রায় আছে। একটা দেশ যদি হরমুজ পেরোতে চায়, তাকে দাম দিতে হবে রিয়ালে, বা তেহরান যে মুদ্রা বলবে সেই মুদ্রায়। বিশ্বের তেলের সবচেয়ে বড় রাস্তাটায় তাহলে ডলার লাগছে না। কাগজে এইটুকুই লেখা আছে, কিন্তু আসল খেলাটা এই এক লাইনেই লুকিয়ে আছে, যে এই বিল কি সত্যি সংসদে পাশ হবে, নাকি এটা শুধু দরাদরির একটা চাল। কয়েকদিনেই বোঝা যাবে। এগিয়ে যাই। ইরান এতদিন ইউরোপকে হুঁশিয়ারি দিয়ে আসছিল, কিন্তু নাম নেয়নি। কাল প্রথমবার নাম এসেছে। বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি। কি বলেছেন? তিনি সোমবারের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ইউরোপের কোনো দেশ যদি ইরানের উপরে হামলায় নিজের জমি বা আকাশ আমেরিকাকে ব্যবহার করতে দেয়, তাহলে সেই দেশের মাটিতে থাকা মার্কিন ঘাঁটি ইরানের নিশানায় আসবে। আর নাম নিয়েছেন বুলগেরিয়ার। বাঘের অভিযোগ, বুলগেরিয়ার মাটিতে মার্কিন বিমানে জ্বালানি ভরা হচ্ছে। তার কথাটা সোজা করে বললে এই দাঁড়ায়, কোনো দেশের ইরানকে ভয় পাওয়ার দরকার নেই, যতক্ষণ না সে নিজের ঘাঁটি হামলাকারীর হাতে তুলে দিচ্ছে। বাঘি আরও বলেছেন, হামলা যেখান থেকে আসছে সেখানেই আঘাত করা ইরানের অধিকার। আর এখন যে নৌ অবরোধ চলছে, সেটা নিজেই একটা আগ্রাসন। এবার একটা প্রশ্ন নিজেকে করুন, ইউরোপ কি সত্যি এই যুদ্ধে একসাজিতে দাঁড়িয়ে আছে? উত্তরটা কিন্তু না। এই বছরের মার্চ থেকেই স্পেন আমেরিকাকে নিজের ঘাঁটি ইরান হামলার কাজে ব্যবহার করতে দিতে অস্বীকার করেছে। কিছুদিন পর ইতালিও ওই একই পথে হেঁটেছে। ট্রাম্প তখন প্রকাশ্যে মিত্রদের নাম করে রাগ দেখিয়েছেন। আমি যা বুঝছি, বাঘের এই কথাটা যতটা হুমকি, তার চেয়ে বেশি নেমন্তন্ন। তিনি ইউরোপকে বলছেন, আমাদের সাথে ঝগড়া করতে হবে না, শুধু চাবিটা যেন আমেরিকার হাতে দিও না। স্পেন আর ইতালি সেই চাবি আগেই দেয়নি, বুলগেরিয়া দিয়েছে। তাই বুলগেরিয়ার নামটাই আজ শোনা গেছে। এবার আমেরিকার খবরে আসি। গতকালকের ভিডিওতে আমি একটা প্রশ্ন রেখে এসেছিলাম, বেসেন্টের নতুন তালিকায় চীনা নাম থাকবে কিনা। আজ তার উত্তর এসে গেছে। কাল রাতে ভারতীয় সময়ে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটনে সংবাদ সম্মেলন করেছেন। অভিযানের একটা নামও দিয়েছেন তিনি, অপারেশন ইকোনমিক আউটকাস্ট। সোজা বাংলায় এর মানে ইরানকে অর্থনীতি থেকে একঘরে করে দেওয়া। তালিকায় নাম উঠেছে 60টার বেশি কোম্পানি, ব্যক্তি আর জাহাজের। এরা ছড়িয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড আর ইউরোপ। এবার নতুন করে 5টা খাত স্যাংশনের আওতায় আনা হয়েছে। কি কি সেগুলো? ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, সেনা, বিমান আর জাহাজ চলাচল। এখানে যে হেডলাইনটা দেখছি এটা ব্লুমবার্গের। এখানে লেখা আছে, চীন আর হংকংয়ের কয়েক ডজন কোম্পানি এই তালিকায় পড়েছে। বেসেন্টের নিজের কথাটা এই রকম, এই সরকারকে যেসব অর্থনৈতিক শিরা বাঁচিয়ে রেখেছে তার প্রতিটা কেটে দেওয়াই আমাদের লক্ষ্য, যতক্ষণ না তেহরান একা হয়ে পড়ে। তিনি আরও বলেছেন, মার্কিন স্যাংশনের নাগালের বাইরে কেউ নয়। এতক্ষণ শুনে মনে হচ্ছে বড় মাঠটা বুঝি পড়ে গেছে, কিন্তু পড়েনি। চীনের বড় ব্যাংকগুলোর উপর সরাসরি শাস্তি কবে বসবে, বেসেন্ট সেটা বলেননি। সাংবাদিকরা চেপে ধরায় তিনি পাল্টা প্রশ্ন করেছেন, আমি কেন গোটা দুনিয়ার আর্থিক ব্যবস্থাটা উড়িয়ে দিতে চাইব? এই এক লাইনেই বোঝা যায় তালিকাটা কত দূর গেছে। তবে একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন, এই সপ্তাহ শেষ হওয়ার আগেই একটা আর্থিক প্রতিষ্ঠানকে ধরে বড় একটা ঘোষণা আসছে। কোন প্রতিষ্ঠান সেটা তিনি বলেননি,
এদিকে বাজার নিজের রায় দিয়ে দিয়েছে। ঘোষণার দিনেই ব্র্যান্ড তেলের দাম 2.4% পড়েছে, ব্যারেল প্রতি $92.17। ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক অভিযানের দিনে তেলের দাম নেমে গেছে। আমেরিকা কার নাম তালিকায় তুলেছে সেটা বড় খবর নয়, আসল খবর অন্য জায়গায়। কার নাম তালিকায় ওঠেনি? ছোট কোম্পানি আর জাহাজের নাম উঠেছে, চীনের বড় ব্যাংকের নাম নেই, কারণ ওখানে হাত দিলে ধাক্কাটা ফিরে আসবে নিজের ঘরেই। তবে কাল রাতে ওয়াশিংটন শুধু তালিকাই পাঠায়নি, একজন মানুষকেও পাঠিয়েছে। সে খবরটা এক্ষুনি বলছি এই ভিডিওতেই। তার আগে চটপট কয়েকটা ব্রেকিং নিউজ শুনে নিন, এগুলোও জানা আপনাদের জন্য খুব জরুরি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় নিজের কোম্পানিগুলোকে আগেই বলে রেখেছে যে মার্কিন স্যাংশন মানার দরকার নেই। 2021 সালের একটা আইন দেখিয়ে এই নির্দেশ, মানে তালিকা বেরোনোর আগেই তার একটা জবাব তৈরি ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চাপ আর স্যাংশনে সমস্যার সমাধান হয় না। ওদিকে ইরানের ভিতরে ধাক্কাটা সত্যি। ঘোষণার দিনেই ইরানি রিয়াল সবচেয়ে নিচে নেমেছে, $1 দাম এখন 20 লক্ষ রিয়াল ছাড়িয়েছে। আর বেসেন্ট জানিয়েছেন ট্রাম্প নিজে বিশ্ব নেতাদের ফোন করে সহযোগিতা চাইছেন। এই লাইনটা মন দিয়ে শুনুন। স্যাংশন একাই যথেষ্ট হলে এই ফোনগুলো করতে হতো না। এবার আসি সেই মানুষটার খবরে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির কাল তেহরানে গিয়েছেন, আর সঙ্গে গিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তেহরানে তারা বসেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনের সঙ্গে। এই সফরটা কেন হচ্ছে সেটাই আসল খবর। দ্য ন্যাশনাল লিখেছে গত সপ্তাহে ট্রাম্প নিজে ফোন করে মুনিরকে এই কাজটা করতে বলেছেন। মুনিরের কাজ আসলে এখানে দুটো, এক, আমেরিকা আর ইরানকে আলোচনার টেবিলে ফিরানো, আর দুই, তেহরানকে বোঝানো উপসাগরের দেশগুলোয়, বিশেষ করে আপনার সৌদি আরবে যেন হামলা না হয়, কারণ সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের একটা প্রতিরক্ষা সমঝোতা আছে। ইসরায়েলি কাগজ হারেটস তারা লিখেছে মুনিরের বসার কথা খামেনির ঘনিষ্ঠদের সঙ্গেও। ব্লুমবার্গ জানিয়েছে সফর শেষ হয়েছে আজই। এবার সময়টা একটু মিলিয়ে দেখুন, যেদিন ওয়াশিংটনে 60টা নাম তালিকায় উঠছে সেই দিনই ওয়াশিংটনের অনুরোধে একজন সেনাপ্রধান তেহরানে বসেছেন। মানে এক হাতে ওরা কাগজ পাঠাচ্ছে আর অন্য হাতে বার্তা পাঠাচ্ছে। যে দেশ সত্যিই মনে করে চাপেই কাজ হবে সেই দেশ দূত পাঠায় না। 4টে খবর 4 জায়গার, কিন্তু একটা জিনিস 4টেতেই এক। ইরানের আইন বলছে ফি দেবে শুধু অনুমতি পাওয়া দেশের জাহাজ। বাঘেই বলছেন ঘাঁটি না দিলে ভয় নেই। বেসেন্টের তালিকায় নাম উঠেছে আমিরাত, হংকং, সিঙ্গাপুর আর সুইজারল্যান্ডের কোম্পানির। আর ট্রাম্পের ফোন গেছে ইসলামাবাদে। মানে দাঁড়ালো এই লড়াই আর শুধু দুটো দেশের নয়, দুপক্ষই এখন টানাটানি করছে ওই মাঝখানের দেশগুলোকে নিয়ে। সবচেয়ে বড় চাপটা তাই ইরানের ঘাড়েও নয়, আমেরিকার ঘাড়েও নয়, চাপটা তাদের ঘাড়ে যাদের এখন একটা পক্ষ বেছে নিতে বলা হচ্ছে। এই সপ্তাহে আমি নিজে দুটো জিনিস দেখব। এক, বেসেন্টের সেই বড় ঘোষণায় কোন ব্যাংকের নাম আসে। দুই, এই সফরের পরে আমেরিকা আর ইরানের মধ্যে কোনো বার্তা চালাচালির খবর আসে কিনা। সামনের কয়টা দিন মাঠের চেয়ে টেবিলের খবরই বেশি আসবে বলে মনে হচ্ছে। এখন আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি সত্যি আলোচনা চাইছেন, নাকি এটা চাপ বাড়ানোরই আরেকটা ধাপ? কমেন্টে জানান। বাকিটা পরের ভিডিওতে।